আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত আওয়ামী লীগের সহজ সরল যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য, যারা অন্তঃস্থল থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনার জন্য যাদের নিরন্তর পেট পুড়ে সবসময় আবেগ, যারা মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা এলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং ডিসেম্বর মাসে আওয়ামী লীগ আসবে, এই আত্মবিশ্বাস নিয়ে যারা দৃঢ়ভাবে বসে আছেন, মূলত তাদের কাছে আমি এই আজকের ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোর ব্যাপারে বলবো। এক্স্যাক্টলি 2024 সনের আগস্ট মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখে গণভবনে কি হয়েছিল, ক্যান্টনমেন্টের ব্যাপারে বলবো না, আওয়ামী লীগ অফিসগুলোতে কি হয়েছিল এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতারা ইদানিংকালে যাদের আপনি অনেক কণ্ঠ উঁচু দেখতে পাচ্ছেন, বুলান্ত দেখতে পাচ্ছেন, তাদের অবস্থা দেখে কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তারা ডিসেম্বর মাসের আগেই, এমনকি সেপ্টেম্বর মাসে এসে মোটামুটি বাংলাদেশ দখল করে ফেলবেন। তারপর দলবল লোকজন সহকারে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবেন। আপা স্বয়ং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মানে তারা এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন। তো তিনি দিল্লিতে আসবেন এবং সেখান থেকে তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে এই পার্লামেন্ট হাউসে নিয়ে যাওয়া হবে, গণভবনে নিয়ে যাওয়া হবে, আবার সানাই বাজবে, নহবত বাজবে। এরকম সুখ স্বপ্ন নিয়ে যারা আছেন তাদের জন্য আমি এই আজকের প্রেক্ষাপটটি বলব। আপনারা সবাই জানেন যে আমার যেহেতু রাজনীতির শুরুটা আওয়ামী লীগের সঙ্গে, কাজে আওয়ামী লীগের যত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একেবারে টপ টু তৃণমূল পর্যায়ের, মানে বাংলাদেশের ধরুন একেবারে কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতাকে আমি চিনি। আবার সেই শেখ পরিবারের যত লোক আছেন, কে পারছেন, তাদের সবার সঙ্গেই একটা সম্পর্ক ছিল বা এখনো যে নাই তা বলা যাচ্ছে না। ফলে কি হলো, এক্স্যাক্টলি আওয়ামী লীগের যে হাড়ির খবরগুলো, সেই হাড়ির খবরগুলো না জানলেও আমি মুখস্থ বলে দিতে পারি। যেমন ধরুন, আপনি একজন মৌমাছি বিশেষজ্ঞ, বা আপনি সারা জীবন নদীতে কাটিয়েছেন, জেলে, আপনি কৃষক, একজন প্রফেশনাল ফার্মার, আপনার কোনো বিজ্ঞান জানার দরকার নাই, শুধুমাত্র আপনার অভিজ্ঞতার কারণে আপনি বলে দিতে পারবেন কোন মাটিতে কোন ফসলটি ভালো হবে। তো কাজে এই যে রাজনীতির সঙ্গে যেহেতু ছাত্র জীবন থেকে আছি, সেই ক্লাস 6 থেকেই বলতে গেলে ক্লাস 6 থেকে চুঙ্গা ফুকানো শুরু করেছি। আর বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জয় বাংলা এগুলো শুনে আসছি। ক্লাস 6 থেকে রাজনৈতিক নেতাদের পক্ষে, মেম্বার, চেয়ারম্যান, এমপিদের পক্ষে চুঙ্গা ফুকানো শুরু করেছে এবং এখন পর্যন্ত চুঙ্গা ফুকিয়ে যাচ্ছে। ফলে কিছু তো অভিজ্ঞতা আছে। মোর দেন 50 ইয়ার্স, 50 বছর চলে গেছে জীবনের, তারও বেশি এই চুঙ্গা ফুকাতে ফুকাতে। ফলে আওয়ামী লীগের চুঙ্গার মধ্যে কি আছে, বিএনপির চুঙ্গার মধ্যে কি আছে, জামাতের চুঙ্গার মধ্যে কি আছে, এটা বোঝার জন্য আমার খুব বেশি পাণ্ডিত্য বা পড়াশোনা দরকার নেই, মন্ত্রী এমপি হওয়া কিচ্ছু দরকার নেই। 2 নম্বর হলো যে কর্মজীবনে সাংবাদিকতা দিয়ে শুরু করেছি, একদিন দুদিন আগে নয়। 1986 সাংবাদিকতা শুরু করেছি, মানে আজ থেকে 42 বছর আগে, 42 ইয়ার্স আগে। তো 86 সনে তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাদের রুমে ঢুকতে, তাদের সাথে যেতে, বাসায় কথা বলতে কোনো অনুমতির দরকার হতো না। ওটা তো এখনো কমে নাই, বরং বয়সের সাথে সাথে বেড়েছে, অর্থ হয়েছে, বৃত্ত হয়েছে, কানেক্টিভিটি হয়েছে। এখন আসলে কারো কাছে যেতে হয় না। এখন আল্লাহর মেহরবানিতে লোকজন আসে এবং মানে তাও মানে আমি অ্যাভেলেবল কিনা,
তার উপর নির্ভর করে লোকজন আসে। ফলে বুঝেন যে আপনি যে তথ্যের পিছনে ছুটে সেই তথ্যগুলো অটোমেটিক ভাবে আমার কাছে চলে আসছে। এরপরে যতটুকু জানি, আমি যেহেতু সংসদ সদস্য ছিলাম, তো সংসদ সদস্য থাকার কারণে এবং সরকারি দলের একজন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনি কি করতে পারেন, হোয়াট ক্যান হি ডু, এটা তো আমি 2009 সনেই বুঝে গেছি, জেনে গেছি। একজন এমপি কি করতে পারেন, মন্ত্রী কি করতে পারেন, একটা মন্ত্রণালয় কি করতে পারে, সেনা প্রধান কি করতে পারে, আইজি কি করতে পারে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি মানে সাংবাদিক হিসেবে দেখা, বাইরে দেখা, সবকিছু দেখা, তার সঙ্গে সঙ্গে আবার ক্ষমতার ভিতর থেকে দেখা, এই অভিজ্ঞতাটা হয়ে গেছে। এরপর দুটো দল, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছি এবং বিএনপির মতো দলের হয়ে এমপি ইলেকশন করেছি। কাজেই বিএনপির যারা ধরেন সবচেয়ে প্রাপ্তি, একটা দলের মনোনয়ন পেয়ে এমপি হন বা না হন, কিন্তু দলের মনোনয়ন পেয়েছেন, তাও একটা হট সিট থেকে, এটা চারটিখানি বিষয় না। ফলে আর এই বিএনপির সবচেয়ে দুঃসময় 18 থেকে একেবারে ক্ষমতা আসা পর্যন্ত সবচেয়ে হট টাইম এবং সবচেয়ে দুঃসময় বিএনপির সঙ্গে ছিলাম, সাহস নিয়ে, শক্তি নিয়ে, ভোকাল, মানে এখনো যে ভাষায় কথা বলছি 2023 সনে 24 সনে ঠিক একই ভাষায় কথা বলেছি বিএনপির পক্ষে। এটা এত সহজ বিষয় ছিল না। এখন দেখেন যারা চড়া কথা বলছেন, উঁচু উঁচু কথা বলছেন, এদের কারোর কোনো কণ্ঠস্বরই ছিল না, এদের চেহারাও দেখা যেত না। এরা বড় জোরে, যে এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে টেলিগ্রামে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এরা বড় জোর নিজেদের মধ্যে এভাবে স্কাইপে বা টেলিগ্রামে যোগাযোগ করত, আর সন্ধ্যার পরে ছাড়া কোথাও বের হতো না। ঠিক সেই সময়টাতে ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছি। আবার এখন ধরুন আলহামদুলিল্লাহ সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছি। তো কাজেই তথ্য, সত্যিকার অর্থে তথ্যটা যে কি, এটা চলে আসে। আর সেই তথ্যগুলো আমি আপনাদেরকে বলতে চাই এই কারণে যেন আপনারা বিভ্রান্ত না হন। মানুষ যখন অতিরিক্ত কল্পনা করে, স্বপ্ন বাসর তৈরি করে, পৃথিবীর মানুষ রেখে পরীর সাথে প্রেম করতে চায়, মানুষকে বাদ দিয়ে জিনের বন্ধু হতে চায়, দুনিয়া বাদ দিয়ে সারাক্ষণ জান্নাতের হুরপুরি স্বপ্ন দেখে, এ সকল মানুষ শেষ হয়ে যায়। আওয়ামী লীগ করেন, দল করেন, দলের নেতাদের প্রতি আনুগত্য দেখান, ইউনাইটেড থাকেন, একটা রাজনীতি প্রতিষ্ঠা করেন, এটা খুবই ভালো। যে দলই করে না, কিন্তু আপনি বুঝুন, জানুন আপনি কি করছেন, কাদের দাবিদারি করছেন। কোনো নেতিবাচক কথা বলবো না। আপনি ধরেন এখন আপনি স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ নেতারা প্লেনে করে, তারপরে সদল বলে মিছিল করে করে লন্ডন, আমেরিকা, কলকাতা থেকে বাংলাদেশে চলে আসবে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে। আগে যেভাবে দিগ্বিজয়ী সেনাপতিরা রাজ্য দখল করতে যেতেন, কোন একটা সাম্রাজ্য দখল করতে যেতেন, ঠিক সেইভাবে আওয়ামী লীগের প্রবাসী নেতারা আসবেন। তো যারা আসবেন তাদের আশার শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, আর্মস থাকতে হবে, অ্যামুনিশন থাকতে হবে, সৈন্যবাহিনী থাকতে হবে, যখন সব মিলিয়ে সবকিছু না থাকলে তো আশা হবে না। কিন্তু যদি আপনি আশা করছেন যে এরা আসবে, তার মেরুদণ্ডটা ভাঙা, সে ভীত সন্ত্রস্ত, তার মানে আপনি একবার যদি কখনো কোনো মানুষ ভয় পেয়ে যায়, দুনিয়া উল্টে গেল, সে আর কখনো সাহস রিগেইন করতে পারে না। সাহস এমন খুব সেন্সিটিভ একটা বিষয়, এটা শুধু বাড়তেই থাকে, সীমাহীন বাড়তে থাকে। কিন্তু কোনো একটা পরাজয় যদি হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ওই সাহসটা যে ধস করে পড়ে যায়, সে আর দ্বিতীয়বার দাঁড়াতে পারে না। কখনো কোনো পরাজিত শক্তি দাঁড়াতে পারে না। যেটা হয় রিপ্যাট্রিয়েট। যেমন দেখা গেল যুদ্ধের ময়দানে আপনি পশ্চাৎপসরণ করেছেন, ফিরে গেছেন, এক। যুদ্ধের ময়দানে আপনি পরাজিত হয়েছেন, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনার বাহিনী আছে এবং আপনার আত্মবিশ্বাস আছে যে আপনি স্টিল ইউ ক্যান ডু, আপনি রিগেইন করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক পরাজিত পক্ষ আবার বিজয়ী হয়, কিন্তু টেরিটরি থাকতে হবে। তো টেরিটরির বাইরে গেলে আপনি পারবেন না। আওয়ামী লীগের যে একটা বিরাট অংশ, সেটা তার টেরিটরির বাইরে চলে গেছে।
মানে যারা নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব দেওয়ার একটা পর্যায়ের কোনো লোক টেরিটরির মধ্যে নেই, টেরিটরির বাইরে চলে গেছে। এবং আওয়ামী লীগ ধরেন যে কবার ফিরে এসছে, ধরেন 1981 সনে শেখ হাসিনার নেতৃত্বে ফিরে এসছে, তো শেখ হাসিনা ওয়াজ এ নিউ ব্লাড। 1981 সনে তার বয়স কত ছিল দেখেন, খুব একেবারে তরুণ ছিল। তার সঙ্গে যারা ছিলেন বাংলাদেশে সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সম্পর্ক ভালো ছিল। তার এজেন্ট হিসেবে তার অনুমতি নিয়ে বিভিন্নভাবে কিংস পার্টি, আওয়ামী লীগকে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যখন সেটা ভূমিধস ফেল করলো, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা আসলেন এবং তার সঙ্গে একেবারে তরুণ একটা নেতৃত্ব, একেবারে তরুণ নেতৃত্ব, যারা জিয়াউর রহমানের সঙ্গে লড়াই করে ফাইট করে তারা বেঁচে ছিলেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে সবাইকে জেলে নিয়েছেন, মারধর করে ফাটিয়ে ফেলেছেন, কিন্তু কেউ আত্মসমর্পণ করেনি। এরকম ডেসপারেট একটা বিরাট গ্রুপকে তিনি পেয়েছিলেন। তার সঙ্গে যারা ভারতে গিয়েছিলেন, মানে ভারতে যারা গিয়েছিলেন তারা যুদ্ধ করতে গিয়েছিলেন ভারতে, এবং ভারতে বসে তারা কয়েক বছর সেখানে সশস্ত্র যুদ্ধ করেছে সীমান্তে। এই হেমায়তুল্লাহ আরঙ্গ বলেন, কাদের সিদ্দিকী বলেন। ফলে তারা কিন্তু এই এখনকার মনে যারা গেছেন তাদের মধ্যে পালিয়ে যাননি। তারা ভারত সরকারের সাথে একটা নেগোসিয়েশন করে ওইভাবেই তারা সেইভাবে সেখানে ছিলেন এবং ওখানে বসে সেই কাজগুলো করতেন। এবং দিল্লিতে বলেন, ভারতে বলেন, ওই সময়টাতে আওয়ামী লীগের নেতারা তারা ডমিনেট করতেন। দিল্লির মাস্তানি একটা অংশ পুরো কলকাতার যে টপ মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের ডন, একটা হেমায়তুল্লাহ আরঙ্গ সাহেব ছিলেন আর একটা জনাব কাদের সিদ্দিক সাহেব ছিলেন, এবং দুজনের মধ্যে সকাল বিকেল দ্বন্দ্ব সংঘাত। এবং এদের যন্ত্রণা কলকাতার মাস্তানরা সব মানে পালিয়ে যেত। এখন সেটা কি এখন কেউ আছে বলেন তো? সেই দিন কি আর এখন আছে? বাংলাদেশের একজন নেতা কলকাতাতে সিনা ওসি করে চলতে পারে সেরকম অবস্থা আর নেই। ফলে এই যে রিপ্যাট্রিয়েট করার জন্য মূলত নতুন ব্লাড লাগবে, নতুন শক্তি লাগবে, নতুন এনার্জি লাগবে, নতুন নেতৃত্ব লাগবে, এবং যারা এই মাটিতে, বাংলার মাটিতে টিকে আছে। এখন দেশের বাইরে থেকে হয়তো সুপ্রিম লিডার তারেক রহমান সাহেবের জায়গাতে ধরেন শেখ হাসিনা আসতে পারে, তারেক রহমান সাহেবের কন্টেম্পোরারি হিসেবে জয় আসতে পারে, পুতুল আসতে পারে, সেভাবে একজন বা দুইজন। কিন্তু পুরো একটা টিম নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করে আপনাকে আমাকে গর্তের মধ্যে থেকে বের করে রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এটা শুয়ের পিছন দিয়ে যদি উট ঢুকতে পারে, এটা অসম্ভব নয়, অসম্ভব একটা বিষয়। এটা বুঝতে পারবেন ওই যে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, আপনি জানেন যে উত্তাল তখন ঢাকা, উত্তাল ঢাকা। প্রতিটা মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা, পুলিশের, আর্মির যে তাদের কমান্ডার গুলো রয়েছেন তারা, সাংবাদিক, মানে সবার একটা সিন্ডিকেট প্রাণান্ত চেষ্টা করছে তারা লড়াই করার জন্য। কিন্তু কোনোটাতেই 3 তারিখ, 4 তারিখে কখনো তাদের কোনো মানে যাকে বলা হয় হয়নি, মানে তাদের কোনো সফলতা আসেনি, আত্মবিশ্বাস হয়, তারা ভেঙে পড়েছিলেন। এবং এই যে শেখ হাসিনা যে হেলিকপ্টারটাতে করে গেছেন, উনি 5 তারিখে হেলিকপ্টারে গেছেন। এই হেলিকপ্টারটা 4 তারিখ সকালবেলাতে কিন্তু গণভবনের উল্টো দিকে যে বাণিজ্য মেলার যে মাঠের ওই কাছাকাছি, ওখানে কিন্তু ওটা ল্যান্ড হয়েছে। হোয়াট ডাস ইট মিন? উনি 5 তারিখে যেটা কবিটা হঠাৎ করে আসেনি, 4 তারিখে সে ওটা ওখানে বসেছিল। তাহলে উনি যে যাবেন 4 তারিখে সেটা সিদ্ধান্ত হয়ে গেছে আর ফাইনাল হয়ে গেছে। আর এটার যে প্রস্তুতিটা 3 তারিখে হয়েছে। 3 তারিখে যদি প্রস্তুতি না হয়, সেনাবাহিনীর একটা হেলিকপ্টার এসে তাকে ওখান থেকে তুলে নেওয়ার জন্য একদিন আগে তো ওখানে থাকে না। এবং সকাল 9টার সময়, 9টা থেকে 9:30টার সময় 5 তারিখ তিনি সেখান থেকে ফ্লাই করে চলে গেলেন, এবং স্বয়ং সেনাপ্রধান ফ্লাই করে চলে গেলেন। স্বয়ং সেনাপ্রধান সেই ঘটনা জানতে পারলেন দুপুর 2টোর সময়, এবং তিনি যখন বৈঠকে ছিলেন সবার সাথে তখন তিনি জানতে পারলেন, কিন্তু ঘটনা ঘটে গেছে 9টা থেকে 9:30টার মধ্যে। বুঝেন ব্যাপারটা কি হয়েছে সেখানে? এদিকে 4 তারিখে আপনি চিন্তা করেন, এই যে অনেক বড় বড় বীর, তারা সেই ধানমন্ডির যে 3 নম্বর না 4 নম্বর রোডে যে আওয়ামী লীগের যে অফিসটা আছে,
সেই অফিসের মধ্যে সবাই ছিলেন এবং সেখানে আওয়ামী লীগ বিএনপির কোনো নেতা না, জামাতের কোনো নেতা না, ছাত্রদল যুবদলের কেউ না, শুধুমাত্র ওই পাড়া মহল্লার যাদেরকে বলা হয় টোকাই, এরকম 300-400 লোক। এই 300-400 লোক এসে আওয়ামী লীগের অফিসটা আক্রমণ করে বসলো, ঢিল মারতেছে ও মারতেছে। এই 300-400 লোককে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে ছিল না। ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে যাদের খুব ডেসপারেট, এরকম 20 থেকে 25 জন নেতা ছিলেন বাইরে, কিন্তু তারা তো এদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। আর 20-25 জন সিনিয়র নেতা ছিলেন অফিসের ভিতরে। এই সিনিয়র নেতারা সবাই ওই যখন আক্রমণ হলো, এক একটা বাথরুমে 3-4 জন করে তারা পালালো ওই অফিসের বাথরুমের মধ্যে। ধাক্কা ধাক্কি বুঝেন, 4 ঘন্টা 5 ঘন্টা সেই বাথরুমের মধ্যে এক একটা বাথরুমে 3-4 জন করে দরজা লাগিয়ে পালিয়ে আছে। এই হলো তাদের সাহস। সেখান থেকে তারা বিজেপিকে ফোন করে, পুলিশকে ফোন করে, নোবডি ওয়াজ রেসপন্ডিং, কেউ আসে না। এরপর তারা ওখান থেকে প্রধানমন্ত্রীকে ফোন করে 4 তারিখে। প্রধানমন্ত্রীকে ফোন করে প্রধানমন্ত্রী আবার সেখান থেকে টেলিফোন করে বিজেপির একজন মেজরকে একটা গাড়ি নিয়ে সেখানে পাঠায় এবং মেজর এসে তাদেরকে বলে যে আপনারা এই অফিস ছেড়ে চলে যান, আদারওয়াইজ এটা আক্রমণ বাড়তে থাকবে। এখন নেতারা চলে যাবেন ভিতরে, যারা সিনিয়র নেতা, আর যারা জুনিয়র নেতা বাইরে ফাইটিং করতেছিল তারা বলছেন আপনারা যেতে পারবেন না, আপনারা গেলে তো পুরো অফিস বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। তো যা হোক, পরে অনেক তর্ক বিতর্ক হলো দুই গ্রুপের মধ্যে। সিনিয়ররা বললো যে ঠিক আছে, পিছনের ওয়াল টপকে লেকের পাড় দিয়ে তারা পালাবে। এখন সেই যে লেকের পাড় দিয়ে তারা পালিয়ে, তাতে তো জানেন যে মন্ত্রী এমপিদের বা নেতাদের বেশিরভাগ বাসাই ধানমন্ডিতে এবং আশেপাশে, তারা সেই বাসাতে যাবে। লেকের পাড় দিয়ে হাঁটতে গিয়ে কাঁপতে কাঁপতে এক নেতা, তার পা এমন ভাবে কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে সে লেকের মধ্যে গড়িয়ে পড়ে গেল, পানির মধ্যে পড়ে গেল। এখন এই যে নেতা, বড় নেতা, পানির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর এখন সেই নেতা আপনাকে কি করে কলকাতা থেকে এসে আপনাকে গর্ত থেকে বের করবে বলেন? যে বিজেপি দাঁড়ানো সরকার তখনও ক্ষমতায়, 4 তারিখে লেকের পাড় দিয়ে হেঁটে যেতে পারছে না, কাঁপতে কাঁপতে সে গড়াইয়ে মাটি দিয়ে পড়ে গেছে পানির মধ্যে। পানির মধ্যে পড়ে গেছে, আমি নাম বললাম না, ছোট হয়ে যাবে, বাট যার বোঝার সে বুঝে যাবে। অন্যরা যে যার বাসার মধ্যে গেল। তারপরে সন্ধ্যার দিকে যারা সাবেক ছাত্র নেতা, লড়াকু, তারা এক বাসায় আশ্রয় নিল। আশ্রয় নিয়ে সে 3 দিনের ক্লান্তিতে কেউ কেউ ঘুমিয়ে গেল, কেউ ঘুমাতে পারলো না সারা রাত। এর মধ্যে যখন সকাল এই 9:30-10টার দিকে যখন খবর এলো হেলিকপ্টারে চলে প্রধানমন্ত্রী চলে গেছেন, তখন মানে মানুষ, ওরা যারা আছে পলাতক ছিলেন, পাগল হয়ে গেলেন, রীতিমতো ম্যাড। এক নেতা মাথায় সেই মুহূর্তের মধ্যে ব্লেড দেয়া, তারা নিজেরা নিজেদের চুল কাটলেন, মাথায় পতাকা বাঁধলেন। তারপরে 5 তারিখ রাত্রি 8টা 8:30টার দিকে একজন পালাই গেলেন জনগণের মধ্যে, সে চালায় যেতে পারলো। কিন্তু আরেকজন, তার ফেজ আরো পরিচিত, সে পালাতে পারলেন না। সে তখন এর মধ্যে ওই বাড়ি আক্রমণ হয়ে গেছে। তার ড্রাইভার তারা ফোন করে বললো যে ভাই আপনি কোনো মতে পালান। সে ছাদে গেল, 4 থেকে 5 ঘন্টা সেই ছাদের যে পানির ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কির মধ্যে সে লুকায় রইল। এরপর সে সেনাবাহিনীকে টেলিফোন করলো, সেনাবাহিনী তাকে সেখান থেকে রাত্রি 2:30-3টার দিকে উদ্ধার করলো। তারপরে মানে অ্যাজ ইট ইজ, মরা লাশ যেভাবে পড়ে ওইভাবে মনে হয় যে এটা মরে গেছে, সে লাশ হিসাবে তাকে সেনাবাহিনীর গাড়ির ফ্লোরে রেখে, মধ্যে একটা গাড়ি, সামনে পেছন 2টো গাড়ি, 3টে গাড়ি দিয়ে তাকে ক্যান্টনমেন্টের মধ্যে নেওয়া হলো। এবং এই কাজ করতে মানে ধানমন্ডির একটা বাসা থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত যেতে একেবারে 4 থেকে 5 ঘন্টার সময় লাগছে। এইরকম
বহু মানুষের বহু ঘটনা। সেই ঘটনা, তাদের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এবং এই পরিণতির পরে, এইভাবে অপমানিত হওয়ার পর, লাঞ্ছিত হওয়ার পর, কষ্ট পাওয়ার পর, মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর, ভয় পাওয়ার পরে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, ফিরে এসেছে, রাজপথ দখল করেছে, রাজনীতির মাঠে ফিরে এসেছে, এইরকম উদাহরণ কটা আছে সেটা জেনে তারপরে স্বপ্ন দেখেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।